কলকাতার কথা ভাবলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা চোখে ভাসে, তাই না? হ্যাঁ, একদম। শুধু একটা দারুণ দেখতে বাড়ি তো নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে ব্রিটিশ ভারত, শিল্পকলা আর একটা গোটা সাম্রাজ্যের গল্প। ঠিক। আজ আমরা এই স্থাপত্যটার গভীরে একটু বোঝার চেষ্টা করব, এর আসল কাহিনী, এর তাৎপর্য, এইসব। হ্যাঁ, আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র রয়েছে এর প্রতিষ্ঠা, স্থাপত্য, উদ্দেশ্য এইসব নিয়ে। আচ্ছা, আমাদের লক্ষ্য তাহলে এই বিশাল স্থাপত্যের পেছনের ভাবনা থেকে শুরু করে আজকের দিনে এর প্রাসঙ্গিকতা, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা। একদম। এটা তো শুধু পাথরের সৌধ নয়, এর একটা বিরাট ঐতিহাসিক আর সাংস্কৃতিক ওজন আছে। আর শুরুতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। হ্যাঁ, বলুন। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন যখন এটা বানানোর কথা ভাবলেন, রানীর স্মৃতিকে অমর করাতে একটা কারণ ছিলই, কিন্তু এর থেকেও বড় লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ শক্তির একটা অটল ছাপ রেখে যাওয়া। ঠিক, একটা স্থায়ী প্রতীক। আর তার জন্য বেছে নেওয়া হলো সেই মাকরানা মার্বেল, যা দিয়ে তাজমহল গড়া। হ্যাঁ, ওই কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ। একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল স্পষ্টতই। কি বার্তা? 1901 সালে রানীর মৃত্যুর পরেই কার্জন একটা বিশাল শ্বেতপাথরের রাজকীয় ভবনের পরিকল্পনা করেন। উনি চেয়েছিলেন ব্রিটিশ আর ভারতীয় স্থাপত্য শৈলীর একটা মিশ্রণ। ওই যেটাকে বলে ইন্দো স্যারাসেনিক শৈলী। ঠিক, ইন্দো স্যারাসেনিক। এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। কিন্তু ভারতের নিজস্ব স্থাপত্য ঐতিহ্য, ধরুন মুঘল শৈলী, তার কিছু উপাদান ব্যবহার করে ব্রিটিশ শাসনকে আরও স্বাভাবিক, আরও স্থায়ী হিসেবে দেখানো। ও আচ্ছা, তাহলে এটা শুধু রানীর স্মৃতিসৌধ ছিল না? না, শুধু স্মৃতিসৌধ নয়, ক্ষমতারও প্রদর্শন, এম্পায়ারের প্রতীক। এই যে স্থাপত্য শৈলী মিশ্রণের কথা বললেন, স্যার উইলিয়াম এমারসন এটাকে বাস্তবে রূপ দিলেন কিভাবে? বেশ সময় সাপেক্ষ ছিল নিশ্চয়। হ্যাঁ, তা তো বটেই। 1906 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস। আর পুরোটা শেষ হতে হতে 1921 সাল, প্রায় 15 বছর। অনেকটা সময়। স্যার উইলিয়াম এমারসন, উনি তো এই ইন্দো সারাসেনিক শৈলীতে বেশ দক্ষ ছিলেন। উনি মুঘল, ভেনিসীয়, মিশরীয়, এমনকি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের উপাদানও এর নকশায় মিশিয়েছেন। তাই নাকি? সব মিলিয়ে? হ্যাঁ, ওই যে মাঝখানের বিশাল গম্বুজটা বা চারপাশের ছোট ছোট মিনারগুলো, এগুলো একদিকে যেমন ব্রিটিশ আভিজাত্য দেখায়, তেমনি ভারতীয় স্থাপত্যেরও একটা ছোঁয়া আছে। আর ওই চূড়ার মূর্তিটা, অ্যাঞ্জেলা ভিক্টরি, তাই না? ওটারও তো কিছু বিশেষত্ব আছে। অবশ্যই। ব্রোঞ্জের তৈরি, প্রায় 16 ফুট উঁচু মূর্তিটা, ওটা একটা বল বেয়ারিং এর উপর বসানো, যাতে ঘুরতে পারে হাওয়ায়। ঠিক, যাতে হাওয়ায় ঘুরতে পারে। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিজয় আর অগ্রগতির প্রতীক। এছাড়া ভবনের গায়েও দেখবেন ন্যায় বিচার, স্থাপত্য, বিদ্যা, এই ধরনের ধারণার প্রতীকী নারী মূর্তি খোদাই করা আছে। আচ্ছা আচ্ছা, সাম্রাজ্যের আদর্শ তুলে ধরার চেষ্টা আর কি। একদম। তাহলে এটা শুধু স্মৃতিসৌধ বা ক্ষমতা প্রতীকী ছিল না, এর ভেতরে একটা জাদুঘর তৈরির পরিকল্পনাও তো ছিল। হ্যাঁ, একেবারে দ্বৈত উদ্দেশ্য গোড়া থেকেই। একদিকে রানীর স্মৃতিতে উৎসর্গকৃত, আর অন্যদিকে ব্রিটিশ ভারতের ইতিহাস, তাদের অর্জন, এই সব দেখানোর জন্য একটা জাদুঘর। কি ধরনের জিনিস ছিল সেখানে? অনেক কিছু। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ছবি, গভর্নর জেনারেলদের অয়েল পেন্টিং, পলাশির যুদ্ধ বা টিপু সুলতানের পরাজয়ের মতো ঘটনার আঁকা ছবি, নানান প্রত্নবস্তু, এমনকি রানী ভিক্টোরিয়ার নিজের ব্যবহৃত লেখার ডেস্ক বা ধরুন পিয়ানো, এইসবও রাখা হয়েছিল। সত্যি রানীর নিজের জিনিস? হ্যাঁ, আর আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, রাজধানী যখন কলকাতা থেকে দিল্লিতে সরে গেল, হ্যাঁ 1911 সালে, তখনই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, একটা ক্ষতিপূরণকারী গর্বের প্রতীক হিসাবে। সেই জাদুঘর তো আজও খুব জীবন্ত, বিশেষ করে ওই ক্যালকাটা গ্যালারিটা দারুণ লাগে। হ্যাঁ, ওটা খুব জনপ্রিয়। ঔপনিবেশিক আমলের কলকাতাকে জানতে খুব সাহায্য করে। কিন্তু স্বাধীনতার পর কি হলো? 1947-এর পর একটা ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে এর ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন উঠেছিল। খুব স্বাভাবিকভাবেই উঠেছিল। বেশ জোরালো প্রশ্ন। একটা বড় বিতর্ক তৈরি হয় তখন। কেউ কেউ তো মনে করেছিলেন ব্রিটিশ শাসনের এই প্রকট চিহ্নটা ভেঙে ফেলাই উচিত। তাই ভেঙে ফেলার কথা উঠেছিল। হ্যাঁ, কারণ এটা পরাধীনতার স্মৃতি মনে করিয়ে দেয়।
কিন্তু অন্য একটা মতও ছিল যে ইতিহাসকে তো মুছে ফেলা যায় না। ঠিক। আর স্থাপত্য হিসেবেও এটা অসাধারণ, আমাদের বহু স্তরীয় ইতিহাসের একটা অংশ। শেষ পর্যন্ত একে একটা ঐতিহাসিক স্থাপত্য আর জাদুঘর হিসেবে রক্ষা করার সিদ্ধান্তই নেওয়া হয়। এখন তো ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে এটা। হ্যাঁ, এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নিয়মিত প্রদর্শনী, বক্তৃতা, নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ওই বাগানটা প্রায় ৬৪ একর জুড়ে বিশাল সবুজ চত্বর। সেটাও তো একটা বড় আকর্ষণ। সব মিলিয়ে একটা দারুণ জনপ্রিয় জায়গা। তার মানে জন্ম যার হয়েছিল সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে, সেটাই এখন কলকাতার অন্যতম পরিচিতি চিহ্ন, তাই তো? ঠিক তাই। আজকের দিনে দাঁড়িয়ে এর অর্থটা অনেক স্তরযুক্ত হয়ে গেছে। এটা একদিকে যেমন কলকাতার ঔপনিবেশিক অতীত আর স্থাপত্য ঐতিহ্যের একটা নিদর্শন, তেমনি ব্রিটিশ আমলের কারিগরি বা শৈল্পিক দক্ষতারও প্রমাণ। একদম। কিন্তু আমার মনে হয় তার চেয়েও বড় কথা, বহু কলকাতাবাসীর কাছে এটা এখন আর শুধু ব্রিটিশদের তৈরি সৌধ নয়, এটা নিজেদের শহরের স্মৃতি, সৌন্দর্য, প্রাণের একটা অংশ। ঠিক। ওই যে বিশাল বাগান, সেখানে মানুষ বেড়াতে আসে, আড্ডা দেয়, এটা এখন শহরের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। তাহলে বলা যায় সময়ের সঙ্গে সঙ্গে এর ভূমিকা আর পরিচয় দুটোই বেশ খানিকটা বদলেছে। একটা সাম্রাজ্যের